এত বড় অঘটন ঘটবে জানলে আমি কখনো ঋতুর সাথে হসপিটালে আসতাম না। টাকা দিয়ে ব্যাপারটা সেটেল করার চেষ্টা করতাম। চুপচাপ বসে আছি আমি আর ঋতু পাশাপাশি, দুটি চেয়ারে। সামনের আরেকটা চেয়ার ধরে দাঁড়িয়ে আছে আমার স্ত্রী লাবণী। লাবণীর সাথে আমার বিয়ে হয়েছে 6 বছর। আমাদের প্রেমের বিয়ে কিনা জানি না। সত্যি বলতে কি, আমি লাবণীদের বাসায় গিয়েছিলাম ওর সায়েন্স টিউটর হিসেবে। ওই একদিনই পড়িয়েছিলাম, কারণ পরদিনই ওর বাসা থেকে জানানো হলো আমাকে আর যেতে হবে না। আমি অবাক হয়ে গেলাম, কি করেছি আমি। হঠাৎ ঝোড়ো বাতাসের মতো লাবণী একদিন আমার মেসে এসে উপস্থিত। আমি কি করব না করব কিছুই বুঝতে পারছিলাম না। চোখে চোখ রেখে লাবণী বলল, শুনুন, আপনাকে আমার ভালো লেগেছে প্রথম দেখাতে। ছাত্রী হয়ে স্যারকে বিয়ে করার মানসিকতা আমার নেই, তাই পড়াতে যেতে বারণ করেছি। বুঝতে পেরেছি আপনি আমার সঙ্গে প্রেম করবেন না, কিন্তু আপনাকে তো আমার পছন্দ। আমাকেও ভালো করে দেখুন, আমি সুন্দরী নই। পছন্দ না হলে বলে দিন, চলে যাব, আর কখনো আসবো না। মেয়েটা এক নাগারে কথা বলছে। আমি তার চোখের মায়া তখন রীতিমতো ডুবে গেছি। কোনো মতো ঢোক গিলে বললাম, পছন্দ, খুব পছন্দ হয়েছে তোমাকে। জানি আমি আমার বাসায় ম্যানেজ করব, তবে বেকার ছেলে মানবে না। আমার এক মামা আছে, খুব কাছের। আমি ওনাকে বলে দিচ্ছি আপনি তার কাছে কাল যাবেন, আর চাকরি হয়ে গেলে আমার বাড়িতে মিষ্টি নিয়ে যাবেন। মানে? মানে প্রেম ছাড়াই বিয়ে। তুমি চিন্তা না করে কথা বলছো। তোমার বয়স অনেক কম, 18 হয়ে গেছে। সমস্যা কোথায়? লাবণীর পরিবার মেয়ের আবদারে আপত্তি করেনি, আর আমার পরিবার থেকে তো আপত্তির প্রশ্নই আসে না। আমি মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে, ওরা উচ্চবিত্ত। লাবণী সুন্দরী, পরিবারের একমাত্র মেয়ে। সর্বোপরি আমার চাকরিটা ওর সুবাদে। এর বাইরে আর কি চাওয়ার থাকতে পারে? কিন্তু চাওয়ার যে থাকতে পারে সেটা আমি হাড়ে হাড়ে বুঝলাম যখন বিয়ের 4 বছর পরেও আমাদের কোনো সন্তান ঘরে এলো না। লাবণীর বান্ধবীর বড় বোন পক্ষে তো গাইনোকোলজিস্টের শরাপন্ন হলাম। পরীক্ষা নিরীক্ষা সব হলো, একবার দুবার তিনবার, লাভ হলো না। আমি দেশের বাইরে যেতে চাইলাম, লাবণী রাজি হলো না। ও ওর মা না হতে পারার কষ্টটা মানিয়ে নিতে চাইছে। তবে সমস্যা হলো, লাবণীর সৌন্দর্য আমার মন কাটতে পারছিল না। আর কেন যেন ওর সাথে কথা বলতে ভালো লাগছিল না। মেয়েটা সব সময় প্রাঞ্চল্য সুন্দরী যেন ঝলমল করছে, কিন্তু আমার ভালো লাগে না। সেই সময় আমার জীবনে ঋতুর আগমন। ঋতু সুন্দরী নয়, বলা চলে এভারেস্ট চেহারার একটা নিম্নবিত্ত ফ্যামিলির মেয়ে। ওর আয়ে ওদের পুরো সংসার চলে। তারপরেও ঋতু মেয়েটির উপরে আমি প্রচণ্ড রকমভাবে আকর্ষিত হলাম। এটা কি শুধু লাবণী আমাকে সন্তান দিতে পারেনি এই জন্য, নাকি অন্য কোনো কারণ আছে জানি না। হঠাৎ করে ঋতু আমাকে অত্যন্ত কাঙ্ক্ষিত সংবাদটি শোনালো, ও আমার সন্তানের মা হতে যাচ্ছে। কিন্তু এই সমাজ সেটা মানবে না। আমি বুকে পাথর চাপা দিয়ে নিজের সন্তানকে নষ্ট করতে ঋতুর সাথে একটা প্রাইভেট হসপিটালে গেলাম। কিন্তু যে ডাক্তারের কাছে আমরা এসেছি, উনি যে লতায় পাতায় লাবণীর খালা হন সেটা জানতাম না। উনি নাকি আমাদের বিয়েতেও উপস্থিত ছিলেন। আমাকে প্রথম দেখা একটু কনফিউশন হলেও বিয়ের ছবি মিলিয়ে লাবণীকে ফোন করেছেন। ঘণ্টাখানেক পর লাবণীর আগমন। বর্তমানে আমি বসে আছি ওর সামনে, চোখে চোখ মেলাতে পারছি না। প্রথমে লাবণী নিজেই মুখ খুলল, ওর কণ্ঠ ভেজা। সোয়েব, আমি যেটা তোমাকে দিতে পারিনি সেই আশা তোমার পূরণ হয়েছে। কেন শেষ করে দিতে চাচ্ছ? আমি তোমাদের দুজনের মাঝে কোনো রকম কাটা হব না। বাচ্চাটা নষ্ট করো না, ওটা একটা প্রাণ। তোমরা বরং বিয়ে করে নাও। আমি অস্ফুট কণ্ঠে বললাম, তুমি মেনে নেবে? না, সতীনের সংসার আমি করব না। আমার পুরো জীবন পড়ে আছে, আমার বয়স মাত্র 25। আমি সরে যাচ্ছি তোমাদের জীবন থেকে। ডিভোর্স লেটার পাঠিয়ে দেব, দয়া করে সাইন করে দিও। সরি লাবণী। লাবণী একবারও পেছনে না তাকিয়ে চলে গেল। তবে আমি স্পষ্ট বুঝেছি ও কাঁদছিল। আজ আমার মেয়ে রাইসার 18তম জন্মদিন। যদিও ঋতুর ইচ্ছে ছিল খুব ধুমধাম করে জন্মদিনটা পালন করবে, কিন্তু আমার আর্থিক সামর্থ্য অতটা নেই। লাবণী আমাকে অনেক দোয়া করেছিল। ওর মামার দেওয়া চাকরিটা আমি এখনও করছি, তবে ঋতুকে চাকরি ছাড়তে হয়েছে। গর্ভাবস্থায় পুরো সময় তার উপর
বাচ্চার দেখভাল সব মিলিয়ে ও আর জবে ফেরত যেতে পারেনি। আয় খুব একটা না বাড়লেও ব্যয় বেড়ে গেছে প্রচুর। আমাদের পরিবার ছাড়াও ঋতুর পরিবারকে অনেক সাপোর্ট দিতে হয়, আর আমার গ্রামের বাড়িতে তো প্রতি মাসে টাকা পাঠাতে হয়। সব কিছু মিলে বেশ ঝামেলার মধ্যে থাকি। আজ যদি লাবণী আমার সাথে থাকতো তাহলে এই অর্থনৈতিক ঝামেলা পোহাতে হতো না। কিন্তু অন্যদিকে যখন রাইসার মুখটা মনে পড়ে তখন দুনিয়া একদিকে আর আমার মেয়ে অন্যদিকে। কলিজার টুকরা মেয়েটাকে তার 18তম জন্মদিনে বিশেষ কিছু দিতে না পারলেও ভেবে রেখেছি সারাদিনটা ওর সাথে কাটাবো। অফিস থেকে ছুটি নেব, সময় হচ্ছে কাউকে দেয়া সর্বশ্রেষ্ঠ উপহার। কোথায় যেন শুনেছিলাম, আমি তাই করব। অফিসে পৌঁছেই দেখি আমার ডেস্কের উপর একটা ফাইল। খুলে কিছুই বুঝলাম না, এসব আবার কি? স্যার, একজন সকালে এসে আপনার ডেস্কে রেখে গেল। বস বললেন আমরা যেন হাত না দেই। কি আছে এতে? জুনায়েদ নামে এক জুনিয়র অফিসার আমাকে প্রশ্ন করলো। আসলে কিছু বুঝতে পারছি না। স্যার, আমি একটু দেখব যদি আপনি বলেন। হ্যাঁ, দেখো তো। স্যার, এগুলো তো ইনভেস্টিগেশন রিপোর্ট, মানে মেডিকেল রিপোর্ট। স্যার, জানেন তো আমি এখানে চাকরি করার আগে 2 বছর মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করেছি। সেই সুবাদে অনেক কিছুই আমি জানি। ছেলেটা বেশ কিছুক্ষণ কাগজপত্র দেখছিল। এমন সময় আমার হোয়াটসঅ্যাপে একটা মেসেজ আসলো। ওপেন করতে দেখি লাবণীর ছবি। কি আশ্চর্য, এতদিন পর ও আমার নাম্বার কোথায় পেল? নায়াগা ফলসের সামনে দাঁড়ানো লাবণী, পাশে একজন সুপুরুষ আর 14-15 বছরের 2টি যমজ ছেলে। লাবণী তাহলে 2 বাচ্চার বাবাকে বিয়ে করেছে। অবশ্য আর কী বা করবে, যত সুন্দরী আর উচ্চবিত্তই হোক না কেন, ডিভোর্সি মেয়েদের দাম আছে নাকি? স্যার, এখানে ইনফার্টিলিটি রিপোর্ট দেখাচ্ছে। মেয়েটির রিপোর্ট নর্মাল, ছেলেটির সমস্যা। মানে? আমি আকাশ থেকে পড়লাম। মানে স্যার, ছেলেটির বাবা হওয়ার ক্ষমতা নেই। জুনায়েদ কাগজগুলো গোছাতে গোছাতে বলল, স্যার, যার ফাইল তাকে বলুন ভেঙে না পড়ে ডাক্তারের সাথে পরামর্শ করতে। এখন তো আর আগের যুগ নেই। 10-15 বছর আগেও যা অ্যাভেলেবেল ছিল না, এখন সেটা সম্ভব। আমার পৃথিবী ঘুরতে লাগলো। মেয়ের মুখটা চোখের সামনে ভেসে উঠল। লাবণী জানতো সব কিছু, আমায় কিছু বলেনি, ছোট করতে চায়নি। আমার পরিবার ওকে 2-1 কথা শোনায়নি এমন কিন্তু নয়। ও চুপ করে গেছে। ওই 2 বাচ্চা দুটোকে ওই ছবিটা আবার দেখলাম। হ্যাঁ, ওর সাথে চেহারার অনেক মিল। আমার ফোনটা বেজে চলছে। আমার একমাত্র মেয়ে রাইসা ফোন করছে। স্ক্রিনে ওর ছবি ভাসছে। আমি চোখ বন্ধ করে ফেললাম। রাইসা আমার মেয়ে নয়, রাইসা আমার রক্ত না। ঋতু কী করলো আমার সাথে? রাইসা তাহলে কার মেয়ে? আমার কেমন বমি বমি লাগছে। বুকের ঠিক মাঝখানে প্রচণ্ড রকম ব্যথা হচ্ছে। মাথা ঘোরাতে লাগলো। রাইসা সত্যি সত্যি আমার রক্ত না? 18 বছর যাকে এই বুকের মধ্যখানে চেপে রেখে মানুষ করেছে সে আমার মেয়ে না? এটা কিসের শাস্তি? কাউকে প্রতারণা করার শাস্তি এতটা কঠোর হয়? এতটা? গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।